আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, চলে আসলাম নতুন আরও একটা পর্ব নিয়ে। আজকের পর্বে আমরা টাইপ ৫ অর্থাৎ ফাংশনের ডোমেন ও রেঞ্জ সংক্রান্ত যে এমসিকিউগুলো, এই এমসিকিউগুলো নিয়ে আলোচনা করব। সবার প্রথমে আমরা যেই এমসিকিউটা দেখতে পাচ্ছি ৭২ নম্বর প্রশ্ন। এখানের মধ্যে বলা হলো 1,5, 2,10, 2,12, 3,15, 4,20 এই যে অন্বয়গুলো দেওয়া, এক একটা অন্বয়, এই অন্বয়ের ডোমেন কোনটি? ডোমেন। প্রিয় শিক্ষার্থীরা, আমরা জানি যে অন্বয়ের প্রথম উপাদানগুলোকে বলা হয় ডোমেন আর দ্বিতীয় উপাদানগুলোকে বলা হয় রেঞ্জ। অন্বয়ের প্রথম উপাদানগুলোকে বলা হয় ডোমেন, দ্বিতীয় উপাদানগুলোকে বলা হয় রেঞ্জ। আমরা বলবো এটা প্রথম উপাদান, এটা দ্বিতীয় উপাদান, প্রথম দ্বিতীয়, প্রথম দ্বিতীয়। তাহলে ওই হিসাবে প্রথম উপাদানগুলোকে বলা হয় ডোমেন। তাহলে 1, 2, 2, 3, 4 এরা হচ্ছে ডোমেন। এখন আমি যখন এই ডোমেনের সেট লিখতে যাব, সেটের মধ্যে আবার একই উপাদানের পুনরাবৃত্তি ঘটে না। মানে একই উপাদান বারে 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 লেখা হয় না, একটা উপাদান একবারই লেখা হয়। যদি একই উপাদান একাধিকবার থাকারও হয় তাও লেখা হবে না, একবারই লেখা হবে। তাহলে আমরা দেখতেছি এখানে 2 প্রথমে দুইবার আছে, কিন্তু আমরা দুইবার লিখবো না, আমরা একবারই লিখব। তাহলে 1, 2, 3, 4 এরা হচ্ছে ডোমেন। তাহলে 1, 2, 3, 4, তাহলে ক নাম্বার অপশনটা হচ্ছে সঠিক উত্তর। এই অন্বয়ের ডোমেন হলো 1, 2, 3, 4। এবার দ্বিতীয় ৭৩ নম্বর প্রশ্নে চলে যাই। এখানে অন্বয় দেওয়া ডোমেন জিজ্ঞাসা করছে, যেহেতু এই টাইপটাই হচ্ছে ডোমেন এবং রেঞ্জ সংক্রান্ত, সুতরাং এই প্রশ্নগুলোই বেশি আসবে। ডোমেন, তাহলে প্রথম উপাদান 0, 1, -1, 2, 0, 1, -1, 2, এই যে ক নাম্বার অপশনটা সঠিক উত্তর। তো ৭৪ নম্বর প্রশ্নে একটা ফাংশন দেওয়া আছে f(x = 1/x) এর ডোমেন কোনটি? তো আমরা দেখতেছি এখানে একটা ফাংশন দেওয়া। তো একটা ফাংশনের মধ্যে চলকের মান হিসেবে যাদেরকে বসানো যায় তারাই হচ্ছে ডোমেন। চলকের মান হিসেবে যাদেরকে বসানো সম্ভব না তারা ডোমেন না। তো আমরা এই ফাংশনটার মধ্যে চলক হচ্ছে x এর মান হিসেবে কাদেরকে বসাইতে পারবো এটাই আমরা এখন খুঁজে বের করব। তো আমরা দেখতেছি এই ফাংশনটা একটা ভগ্নাংশ আকারে আছে। কি আকারে আছে? ভগ্নাংশ আকারে। তো ভগ্নাংশের হরের মধ্যে চলক দেওয়া, আমরা তো জানি ভগ্নাংশের হর কোনোভাবেই 0 হতে পারে না। তাহলে এই ভগ্নাংশের হর কোনোভাবেই 0 হতে পারবে না। হরের মধ্যে x আছে, তার মানে x এর মান কোনোভাবেই 0 হতে পারবে না। তার মানে x এর মান 0 না হয়ে অন্য যে কোনো কিছু হতে পারবে। ধনাত্মক মান হোক, ঋণাত্মক মান হোক, দশমিকের মান হোক, অন্য যে কোনো মান হতে পারবে, শুধু 0 হতে পারবে না। এই ভগ্নাংশের ক্ষেত্রে হরের মান 0 ব্যতীত অন্য যে কোনো সংখ্যা বসতে পারবে। অর্থাৎ বাস্তব সংখ্যার সেটের ভিতর থেকে আমরা 0কে বাদ দিয়ে দিব। 0কে বাদ দিয়ে বাকি যত বাস্তব সংখ্যা আছে সবাই এই ফাংশনটার মধ্যে বসতে পারবে। এই যে মাইনাস চিহ্নটা দিলাম, এটার পরিবর্তে কিন্তু আমরা এরকম বাদ চিহ্ন দিতে পারি। তাহলে আর বাদ 0, অর্থাৎ বাস্তব সংখ্যার সেট থেকে 0কে বাদ। তাহলে ক নাম্বার অপশনটা হচ্ছে সঠিক উত্তর। ৭৫ নম্বর প্রশ্ন, f(x = 1/x - 5) এই ফাংশনের ডোমেন কোনটি? যেহেতু এটা একটা ভগ্নাংশ, তাহলে হর কোনোভাবেই 0 হতে পারবে না, অর্থাৎ x - 5 not equal to 0। তাহলে x not equal to 5, অর্থাৎ x এর মান 5 হতে পারবে না। বাস্তব সংখ্যার সেটের ভিতর থেকে 5কে বাদ দিয়ে অন্য যে কোনো সংখ্যা বসতে পারবে। বাস্তব সংখ্যার সেটের ভিতর থেকে 5 এই সংখ্যাটাকে বাদ দিয়ে অন্য যে কোনো সংখ্যা বসতে পারবে। তাহলে আমরা বলতে পারি যে x বাস্তব সংখ্যার সেটের অন্তর্ভুক্ত এবং x 5-এর সমান হবে না, অন্য যে কোনো সংখ্যা হবে। তাহলে ক নাম্বার অপশনটা হচ্ছে সঠিক উত্তর। আমরা এখন পরবর্তী প্রশ্নে চলে যাই। ৭৬ নম্বর প্রশ্ন বলছে f(x = x/2 - x) ফাংশনটির ডোমেন কোনটি? ডোমেন জানতে চাইছে, তার মানে চলকের মান হিসেবে কাদেরকে বসাইতে পারবো এটাই হচ্ছে মূল বিষয়। এখন কথা হলো, যেহেতু এটা একটা ভগ্নাংশ, তাহলে হর কোনোভাবেই 0 হতে পারবে না, এটা আমাদেরকে মাথায় রাখতে হবে যে 2 - x এটা কোনোভাবেই 0-র সমান হতে পারবে না। তাহলে সেই ক্ষেত্রে 2 not equal to x, x এর মান 2 হতে পারবে না, অন্য যে কোনো সংখ্যা হতে পারবে। তাহলে এখানে আমি যে কোনো বাস্তব সংখ্যা বসাইতে পারবো কেবলমাত্র 2 বাদে। তাহলে যে কোনো বাস্তব সংখ্যা বসানো যাবে 2 বাদে, তাহলে x not equal to 2। তাহলে খ নাম্বার অপশনটা হচ্ছে সঠিক উত্তর। ৭৭ নম্বর প্রশ্ন, 2x + 3 এটা কোনোভাবেই 0 হতে পারবে না। তাহলে 2x + 3 not equal to 0, তাহলে 2x not equal to -3। তাহলে আমরা বলতে পারি x not equal to -3/2। -3/2 ব্যতীত অন্য যে কোনো সংখ্যা এই ফাংশনের মধ্যে বসানো যাবে, ফাংশনটা ঠিকঠাক থাকবে। তাহলে x এর মান -3/2 এর সমান হবে না। তাহলে x এর মান -3/2 এর সমান হবে না। তাহলে গ নাম্বার অপশনটা হচ্ছে সঠিক উত্তর। ৭৮ নম্বর প্রশ্নে আমরা এখন চলে যাব। ৭৮ নম্বর প্রশ্নে বলছে
একটা ভগ্নাংশ দেওয়া, ডোমেন কোনটি? আচ্ছা ঠিক আছে, তাহলে হর 0 হতে পারবে না, তাহলে আমরা বলতেই পারি এখান থেকে x+3, x এর মান -3 হতে পারবে না, x এর মান -3 হতে পারবে না, কারণ -3 হলে হর 0 হয়ে যাবে। আমি যদি x এর মান -3 বসাই, তাহলে -3 + 3 কত হয়? 0, তাহলে ভগ্নাংশের হর 0 হয়ে যাবে, এটা সম্ভব না। তাহলে সেই ক্ষেত্রে আমরা x এর মান -3 বসাতে পারবো না, তাহলে x এর মান -3 বসাতে পারবো না, তাহলে খ নাম্বার অপশন হচ্ছে সঠিক উত্তর। এবার এখানের মধ্যে x-3, তাহলে x এর মান 3 বসাইতে পারবো না, x এর মান 3 বসাইলে নিচে 0 হয়ে যাবে, তাহলে x এর মান 3 বসাইতে পারবো না, x ≠ 3। এই তো দেখছেন কত সহজ। এবার এখানের মধ্যে দেখেন নতুন জিনিস চলে আসছে, রুট f(x) = √x-1। এই যে ফাংশনটা দেওয়া, নিচের কোনটি সঠিক? মানে ডোমেন এই যে অপশন মধ্যে দেখেন ডোম লেখা, ডোমেনকে সংক্ষেপে ডোম লেখা হয়, তো ডোমেন জিজ্ঞাসা করছে আমাদেরকে। তো যেহেতু রুট দেওয়া, প্রিয় শিক্ষার্থীরা, রুটের ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখতে হয় যে রুটের ভিতরের ফলাফলটা কোনোভাবেই ঋণাত্মক হতে পারবে না, রুটের ভিতরে ফলাফলটা ঋণাত্মক হতে পারবে না, কারণ রুটের ভিতর থেকে ঋণাত্মক মান বেরোইতে পারে না, রুটের ভিতর থেকে ঋণাত্মক মান বেরোইতে পারবে না, ঋণাত্মক সংখ্যাকে আমরা রুট করতে পারি না। যদি মনে করেন যে আমি রুটের ভিতরে এখানে -3 লিখলাম, তবে -3কে রুট করতে পারবো না, -3 এর বর্গমূল করা যাবে না, এটা বাস্তব সংখ্যা না, এটা হচ্ছে কাল্পনিক সংখ্যা, এটা বাস্তব সংখ্যা না। রুটের ভিতরে ঋণাত্মক মান এটি বাস্তব নয়, এটি কাল্পনিক মান, কিন্তু আমরা তো সব বাস্তব সংখ্যা দিয়ে অঙ্ক করতেছি। √-3, √-1, √-7, অর্থাৎ রুটের ভিতরের যেই অংশটা সেটা ঋণাত্মক, এটা হওয়া যাবে না। তাহলে সেই ক্ষেত্রে কি হইতে পারবে? রুটের ভিতরের অংশটার মান 0 হতে পারবে, হ্যাঁ 0 হতে পারবে, কারণ এই যে x-1 এই পুরাটার মান 0, রুটই আছে, রুটের ভিতরের যেই অংশটা x-1 এইটার মান 0 হতে পারবে, কারণ 0কে রুট করা যায়। এই x-1 এটার মান 1 হতে পারবে, 2 হতে পারবে, অর্থাৎ 0 বা 0-র চাইতে বড় যে কোনো সংখ্যা হইতে পারবে। রুটের ভিতরের যেই অংশটা, এই অংশটুকুর মান 0-র সমান বা বড় হতে পারবে, 0-র কম হতে পারবে না, কারণ 0-র কম হওয়া মানেই ঋণাত্মক হয়ে যাওয়া, আর ঋণাত্মক সংখ্যার বর্গমূল করা যায় না। তো সেই ক্ষেত্রে আমরা এখন যেই কাজটা করব, এখানের মধ্যে √x-1 দেওয়া আছে, আমরা রুটের ভিতরের অংশটা নিয়ে কাজ করব। x-1 এটা কোনোভাবেই ঋণাত্মক হতে পারবে না, অর্থাৎ 0 সমান বা বড় হতে পারবে, x-1 0-র সমান বা বড় হতে পারবে, তাহলে x > 1, অর্থাৎ x এর মান 1 এর সমান বা বড় হতে পারবে। এই অঙ্কের মধ্যে x এর মান 1 এর সমান বা বড় হতে পারবে, তাহলে x এর মান 1 এর সমান বা বড়, 1 এর সমান বা বড়, অর্থাৎ খ নাম্বার অপশনটা হচ্ছে সঠিক। আমরা এই ফাংশনের মধ্যে চলকের মান হিসেবে 1 এর সমান বসাতে পারবো, অথবা 1 এর চাইতে বড় মান বসাতে পারবো। আপনি x এর মান 1 বসান, অথবা x এর মান 1 এর চাইতে বড় কাউকে বসান, তাহলে খ নাম্বার অপশনটা হচ্ছে সঠিক উত্তর, x এর মান 1 এর সমান বা বড়। তাহলে 80 নাম্বার প্রশ্নটা হয়ে গেল। আমরা এখন 81-তে যাই। 81 নাম্বার প্রশ্নে কি বলছে? একই প্রশ্ন, তো একই প্রশ্ন দেখেন, হুবহু একই প্রশ্ন। এখানে √x-1, √x-1 ডোমেন, তাহলে ফলাফল কি ছিল? x এর মান 1 এর সমান বা বড়, তাহলে এখানেও একই ফলাফল হবে, x এর মান 1 এর সমান বা বড়, x এর মান 1 এর সমান বা বড়, তাহলে ঘ নাম্বার অপশনটা হচ্ছে সঠিক উত্তর। এবার আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। 82-তে কি বলছে? আমরা দেখতে পাচ্ছি একটা ফাংশন দেওয়া, ডোমেন জিজ্ঞাসা করছে, আগের মতোই প্রশ্নটা। তাহলে আগেরবার x-1 ছিল, ফলাফল কি বেরিয়েছিল? x এর মান 1 এর সমান বা বড়। এখন দেওয়া আছে x-2, তাহলে ফলাফল কি হবে? রুট দেওয়া আছে, রুট, ফলাফল হবে x এর মান 2 এর সমান বা বড়, x এর মান 2 এর সমান বা বড়, অর্থাৎ খ নাম্বার অপশনটা হবে সঠিক। কিভাবে করে তাও আমি দেখাই দিচ্ছি, এই যে দেখেন, x-2 কোনোভাবেই 0-র কম হতে পারবে না, 0-র কম হতে পারবে না, 0-র সমান বা বড় হবে, 0-র সমান বা বড় হবে, তাহলে x > 2, x এর মান 2 এর সমান বা বড়, 2 এর সমান বা বড়। 83 নাম্বার প্রশ্ন, √1 - 2x, এই রুটের যেই ফাংশনগুলো দেওয়া, রুটের ভিতরের অংশটার মান 0-র সমান বা বড় হবে, তাহলে 1 - 2x এর মান 0-র সমান বা বড়, তাহলে 1 > 2x, উভয় পক্ষকে 2 দ্বারা ভাগ করলাম, তাহলে ½ > x,
যদি একটু সুন্দর করে বলি, ঠিকঠাক করে বলি, তার মানে এক্স এর মান হলো হাফের সমান বা কম, এক্স এর মান হলো হাফের সমান বা কম, এক্স এর মান হলো হাফের সমান বা কম, আমি তো চিহ্ন পাল্টাই নাই, এক্স এর মান হলো হাফের সমান বা কম। তাহলে হাফের সমান বা কম, এই যে হাফের সমান বা কম, এক্স এর মান হাফের সমান বা কম, তাহলে ঘ নাম্বার অপশনটা হচ্ছে সঠিক উত্তর। 84 নম্বর প্রশ্নের দিকে তাকাই। 84 নম্বর প্রশ্নে একই রকমের প্রশ্ন, 1 - 2x। তাহলে এই মাত্র রেজাল্ট কি বেরিয়েছে, কি বেরিয়েছে, এক্স এর মান হাফের সমান বা ছোট। তাহলে এক্স এর মান হাফের সমান বা ছোট, তাহলে আমরা বলতে পারি 84 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে ক নাম্বার অপশনটা। 85 নম্বর প্রশ্ন, √1 - 4x এর ডোমেন কোনটি? তাহলে 1 - 4x এটা শূন্যর সমান বা বড় হবে, 1 > 4x, উভয় পক্ষকে 4 দ্বারা ভাগ করি, তাহলে আমরা বলতে পারি x এর মান হবে 1/4 এর সমান বা ছোট, x এর মান হবে 1/4 এর সমান বা ছোট, x এর মান 1/4 এর সমান বা ছোট, 1/4 এর সমান বা ছোট, 1/4 এর সমান বা ছোট, ইয়েস, খ নাম্বার অপশনটা সঠিক উত্তর। আর প্রশ্নে বলছে s = x such that x belongs to R, f of x = √2 - x, s এর ডোমেন কত? তো এখানের মধ্যে যে বিষয়টা, যে কোনো বাস্তব সংখ্যা আমরা বসাইতে পারবো, তবে যেহেতু এখানে রুট দেওয়া আছে, তো রুটের ভিতরের মানটা শূন্যর সমান বা বড় হইতে হবে, তাহলে 2 - x এটার মান শূন্যর সমান বা বড়, তাহলে 2 > x, অর্থাৎ 2 এর মান x, 2 > x, x এর মান 2 এর সমান বা কম, x এর মান 2 এর সমান বা কম, দেখেন আপনারা দেখতেছেন আশা করি, x এর মান 2 এর সমান বা কম, তাহলে এখানে x এর মান 2 এর সমান বা কম এখানে বোঝাচ্ছে, তাহলে খ নাম্বার অপশনটা সঠিক। 87 নাম্বার প্রশ্ন, আগেরটা ছিল 2 - x, এখন একটা 3 - x, তার মানে ফলাফল একই, x এর মান 2 এর সমান বা কম, আর এখন x এর মান 3 এর সমান বা কম, 3 এর সমান বা কম, ঠিক আছে, ওটা 2 দেওয়া, এটা 3 দেওয়া, 3 এর সমান বা কম। 3 - 2y, তো √3 - 2y ডোমেন জিজ্ঞাসা করছে, আগে এতক্ষণ যাবত x ছিল, এখন y দিছে, তো √3 - 2y, তো হর, এই যে রুটের ভিতরে যে অংশটা, রুটের ভিতরে যে অংশটা 3 - 2y, এটার মান শূন্যর সমান বা বড় হইতে হবে, তাহলে 3 > 2y, উভয় পক্ষকে 2 দ্বারা ভাগ করব, তাহলে 3/2 > y, তাহলে আমরা যদি এটাকে সুন্দর করে লিখি, তাহলে হবে y <= 3/2, y <= 3/2, y এর মান 3/2 এর সমান বা কম, 3/2 এর সমান বা কম, কোথায় আছে এটা, 3/2 এর সমান বা কম, হ্যাঁ, খ নাম্বার অপশনটা হচ্ছে সঠিক উত্তর। 89 নাম্বার প্রশ্নে আমরা তাকাই, কি দেওয়া আছে 89 নাম্বার প্রশ্নে। তো 89 নম্বর প্রশ্ন বলছে √5 - x ফাংশনটির ডোমেন কোনটি হবে? এটা এখানে হবে x এর মান 5 এর সমান বা আমরা দেখি কত হবে, করে দেখি, 5 - x এর মান শূন্যর সমান বা বড়, তাহলে 5 > x, x এর মান 5 এর সমান বা ছোট, x এর মান 5 এর সমান বা ছোট, তাহলে 5 এর সমান বা ছোট, তাহলে ক নাম্বার অপশনটা হচ্ছে সঠিক উত্তর। √2x - 3 ডোমেন জিজ্ঞাসা করছে, তাহলে 2x - 3 > 0, 2x > 3, উভয় পক্ষকে 2 দিয়ে ভাগ, x > 3/2, x > 3/2, তাহলে x এর মান 3/2 এর সমান বা বড়, x এর মান 3/2 এর সমান বা বড়, গ নাম্বার অপশন সঠিক। 91 নম্বর প্রশ্ন, 2x - 3, একই তো প্রশ্ন দেখা যাচ্ছে, √2x - 3 √2x - 3, তাহলে ফলাফল x এর মান 3/2 এর সমান বা বড়, x এর মান 3/2 এর সমান বা বড়, অর্থাৎ ঘ নাম্বার অপশনটা হচ্ছে সঠিক উত্তর, ঘ নাম্বার অপশনটা হচ্ছে সঠিক। এখন আমরা 92 নাম্বার প্রশ্নের দিকে তাকাই, রুটের ভিতরে 3x - 2 দেওয়া, ফাংশনটির ডোমেন জানতে চাওয়া হচ্ছে, তাহলে আমরা যেই কাজটা করব, 3x - 2 > 0, 3x > 2, x এর মান 2/3 এর সমান বা বড়, x এর মান 2/3 এর সমান বা বড়, 2/3 এর সমান বা বড়, 2/3 এর সমান বা বড়, খ নাম্বার অপশনটা সঠিক উত্তর, তাহলে 2/3 এর সমান বা বড়, এটি হচ্ছে সঠিক উত্তর। পরের প্রশ্নটা একই প্রশ্ন, দেখেন পরের প্রশ্নটা একই,
রুট ওভার 3x - 2 রুট ওভার 3x - 2 একই প্রশ্ন, ডোমেন জিজ্ঞাসা করছে। তাহলে x এর মান 2/3 এর সমান বা বড়, x এর মান 2/3 এর সমান বা বড়, তাহলে খ নাম্বার অপশনটা সঠিক উত্তর। তাহলে খ সঠিক। এবার আমরা পরবর্তী প্রশ্নে যাই। 94 নম্বর প্রশ্ন দেওয়া। 94 নম্বর প্রশ্নে এখানে 3x - 5 দিছে, যে এখানে 2 এর জায়গাতে 5 বসবে, সহজ কথা 5। তাহলে x এর মান 5/3 এর সমান বা বড়, x এর মান 5/3 এর সমান বা বড়, x এর মান 5/3 এর সমান বা বড়। ঘ নাম্বার অপশনটা হচ্ছে সঠিক উত্তর। ঘ নাম্বার অপশনটা হচ্ছে সঠিক উত্তর। এই যে ঘ, এটা সঠিক। 95 নম্বর প্রশ্ন বলছে f(x) = √5x - 1, এই ফাংশনটির ডোমেন কোনটি? তাহলে যেহেতু রুটের ভিতরের অংশটা, এটার মান শূন্যর সমান বা বড় হবে, তাহলে 5x > 1, তাহলে আমরা সেই ক্ষেত্রে বলতেই পারি x এর মান 1/5 এর সমান বা বড়, x এর মান 1/5 এর সমান বা বড়, 1/5 এর সমান বা বড়। ক নাম্বার অপশনটা হচ্ছে সঠিক উত্তর। তাহলে ক নাম্বারটা সঠিক উত্তর আমরা দেখলাম। এবার 96 নম্বর প্রশ্নটার দিকে তাকাই। একটু যদি সবাই খেয়াল করেন, 96, 97, 98 তিনটা প্রশ্নের দিকে একটু তাকাই সবাই। 96, 97, 98 একদম একই রকম। 1/√5 - x, 1/√7 - x, 1/√7 - y, একদম একই ক্যাটাগরির প্রশ্ন। একটা যদি ভালো করে বোঝা যায়, বাকিগুলো অটোমেটিক হয়ে যাবে। এখানে দেখেন f(x) = 1/√5 - x। এতক্ষণ যাবত আমরা √5 - x এরকম অঙ্ক করছি, √5 - x ভগ্নাংশ ছিল না। এখন আমরা দেখতেছি একে তো এটা ভগ্নাংশ, দ্বিতীয়ত হরের মধ্যে রুট। খেয়াল করি সবাই, এখানে দুইটা জিনিস এখানে আমাদের ফলো করতে হবে। প্রথমত এটা একটা ভগ্নাংশ, দ্বিতীয়ত হরের মধ্যে রুট আছে। তাহলে আমরা জানি যেহেতু এটা ভগ্নাংশ, তাহলে হর কোনোভাবে 0 হইতে পারবে না। এই যে √5 - x, এটার মান কোনোভাবেই 0 হতে পারবে না। কিন্তু যদি শুধুমাত্র √5 - x থাকতো, তাহলে কিন্তু ঠিকই রুটের ভিতরের অংশটা 0 হইতো, 0কে রুট করলে 0 হইতো, সমস্যা ছিল না। √5 - x এটা শূন্যর সমান হতে পারত। কিন্তু এখন যখন √5 - x এটা একটা ভগ্নাংশের হর হিসাবে আছে, ভগ্নাংশের হর হিসাবে আছে, তখন কিন্তু এই হরের মান কোনোভাবেই 0 হতে পারবে না। তাহলে আমাদেরকে এটা মাথায় রাখতে হবে যে হরের মান কোনোভাবে 0 হতে পারবে না। তার মানে 5 - x এটার মান আর 0 হওয়ার কোনো সুযোগ নাই। এটা ভগ্নাংশ হওয়ার কারণে হরের মধ্যে থাকা 5 - x এর মান 0 হওয়ার কোনো পসিবিলিটি নেই। দ্বিতীয়ত যেহেতু রুট আছে, তাহলে ঋণাত্মক হওয়ারও কোনো সুযোগ নাই। রুট থাকার কারণে ঋণাত্মক হওয়ার কোনো সুযোগ নাই। তাহলে ভগ্নাংশ হওয়ার কারণে 0 হতে পারবে না, রুট থাকার কারণে ঋণাত্মক হতে পারবে না। তাহলে পারবে কি? ধনাত্মক হতে হবে। কি হইতে পারবে? ধনাত্মক হতে পারবে। অর্থাৎ এক কথায় বলতে গেলে 0-র চাইতে বড় হইতে হবে। এতক্ষণ যাবৎ বলছিলাম 0-র সমান বা বড়, কিন্তু এখন আমরা বলবো 0-র চাইতে বড়। সমান কথাটা আর বলা যাচ্ছে না। তাহলে আমরা এখন বলবো এখানের মধ্যে, প্রিয় শিক্ষার্থীরা, এই যে রুটের ভিতরের যে অংশটা 5 - x এটার মান 0-র চাইতে বড় হবে। কিছুক্ষণ আগে পর্যন্ত এখানে সমান চিহ্ন দিছিলাম, কিন্তু এই মুহূর্তে আমরা আর সমান চিহ্নটা দিতে পারতেছি না। তাহলে 5 - x > 0, তাহলে 5 > x। এক কথায় বলতে গেলে x এর মান 5-এর চাইতে ছোট, x এর মান 5-এর চাইতে ছোট। অর্থাৎ এই ভগ্নাংশটার মধ্যে, এই ফাংশনটার মধ্যে x এর মান 5-এর চাইতে ছোট কাউকে বসাইতে হবে, তাহলে পুরো জিনিসটা ঠিক থাকবে। x এর মান 5-এর চাইতে ছোট যে কোনো বাস্তব সংখ্যা হবে, তাহলে খ নাম্বারটা সঠিক উত্তর। এবার পরেরটাতে তাকান, 1/√7 - x, তাহলে 5-এর জায়গায় 7 দেওয়া, 7 দেওয়া, 7, তাহলে x এর মান 7-এর চাইতে ছোট হবে। x এর মান 7-এর চাইতে ছোট যে কোনো বাস্তব সংখ্যা হবে। এবার পরেরটাতে y দেওয়া আছে, x এর জায়গায় y দিছে আর কি, আর কোনো কিছু না, x এর জায়গাতে y দিছে, y, তার মানে y এর মান 7-এর চাইতে ছোট, y এর মান 7-এর চাইতে ছোট। তাহলে ঘ নাম্বার অপশনটা হচ্ছে সঠিক উত্তর। ঠিক আছে, আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন। এবার আমরা 99 নাম্বার প্রশ্নের দিকে তাকাই। 99 নাম্বার প্রশ্ন, 1/√2 - 5x ডোমেন নিচের কোনটি? কোনো সমস্যা না, আগেরগুলোর মতোই 2 - 5x এর মান 0-র চেয়ে বড় হইতে হবে, 0-র সমান না। তাহলে 2 > 5x, উভয় পক্ষকে আমরা 5 দ্বারা ভাগ করব, তাহলে 2/5 >
এক্স যদি একটু সুন্দর করে লিখি তাহলে এক্স লেস দেন 2/5, এক্স লেস দেন 2/5, এক্সের মান 2/5-এর চেয়ে ছোটো হইতে হবে, এক্সের মান 2/5-এর চেয়ে ছোটো হইতে হবে, এক্সের মান 2/5-এর চেয়ে ছোট হতে হবে। তাহলে ঘ নাম্বার অপশনটা সঠিক উত্তর। কোনটা সঠিক উত্তর? ঘ, ঘ নাম্বার অপশনটা হচ্ছে সঠিক উত্তর। তো আমরা এখন 100 নম্বর প্রশ্নের সমাধান করব। 100 নম্বর প্রশ্নে বলা হয়েছে f of x ইকুয়াল টু √1 - x² এর ডোমেন কত। তো এখানের মধ্যে ওই আগেরগুলোর মতো ভগ্নাংশ এখানে নাই, √1 - x²। তাহলে সেই ক্ষেত্রে আমরা বলতে পারি রুটের ভিতরের যে অংশটা এটার মান শূন্যের সমান বা বড় হতে হবে, অর্থাৎ 1 - x² এর মান শূন্যর সমান বা বড় হবে। তাহলে 1 গ্রেটার দেন অর ইকুয়াল x²। যদি একটু সাজিয়ে লিখি x² লেস দেন অর ইকুয়াল 1। প্রিয় শিক্ষার্থীরা সবাই একটু মনোযোগ দিয়ে খেয়াল করি। তো x² লেস দেন অর ইকুয়াল 1, x²। তো আমি যদি যেহেতু স্কোয়ার আছে অর্থাৎ জোড় সংখ্যা, পাওয়ারটা জোড়, তাহলে আমি x এর মান ধনাত্মক বা ঋণাত্মক যেটাই নেই না কেন স্কোয়ার থাকার কারণে ফলাফলটা কিন্তু ধনাত্মক হয়ে যাবে। আমি x এর মান ধনাত্মক বা ঋণাত্মক যাই নেই না কেন স্কোয়ার থাকার কারণে আলটিমেটলি ফলাফলটা ধনাত্মক হয়ে যাবে। আচ্ছা, তো আমার তো উদ্দেশ্য x এর মান বের করা, কারণ তারা ডোমেন জিজ্ঞাসা করছে। তো এখন দেখেন আমরা যদি উভয় পক্ষকে বর্গমূল করি, উভয় পক্ষকে বর্গমূল, তাহলে এই পক্ষকেও বর্গমূল, এই পক্ষকেও বর্গমূল। প্রিয় শিক্ষার্থীরা আমরা এখন ভাবতে পারি যে স্কোয়ার এবং রুট কাটাকাটি গেলে শুধু x থাকবে, আর এখানে 1কে রুট করলে 1 হয়। কিন্তু বিষয়টা হচ্ছে x এর মান ধনাত্মক নাকি ঋণাত্মক এটাকে আমি স্পষ্ট করে জানি, স্পষ্ট করে আমি জানি যে x এর মান ধনাত্মক বা ঋণাত্মক। x এর মান ধনাত্মকই, x এর মান ঋণাত্মকই হবে, নির্দিষ্ট করে বলতে পারতেছি না। x এর মান ধনাত্মক ঋণাত্মক যে কোনোটা হতে পারে। তো x এর মান আমি যেটা লিখলাম এটা তো হতে পারে ধনাত্মক, তাহলে ঋণাত্মকটা কই? আমি তো ঋণাত্মকটা দেখাচ্ছি না। তো এই সমস্যাটা দূর করার জন্য আমি এখানে মডুলাস চিহ্ন দিব। কি চিহ্ন দিব? মডুলাস চিহ্ন। x মডুলাস লেস দেন অর ইকুয়াল 1। যখন এরকম স্কোয়ার রুট একসঙ্গে আছে, স্কোয়ারও আছে রুটও আছে আবার চলকটাও দেওয়া, তখন আমরা স্কোয়ার এবং রুট তো বাদ দিব, ঠিক আছে, চলকটাকে মডুলাসের ভিতরে রাখবো। কেন রাখবো আসুন সেই ব্যাখ্যাটাতেও যাই। যদি এমন হয় যে এই যে এক্স চলকটা এটা যদি ধনাত্মক হয় তার মানে প্লাস এক্স, তো স্কোয়ার রুট উঠে গেছে, এটা হচ্ছে প্লাস এক্স, মানে এটা ধনাত্মক, প্লাস এক্স লেস দেন অর ইকুয়াল 1, 1কে রুট করলে 1 হয়। এটা একটা ঘটনা, হ্যাঁ এটা একটা ঘটনা। আচ্ছা ঠিক আছে, যদি এমন হয় যে এক্সটা ঋণাত্মক অর্থাৎ মাইনাস এক্স, এক্সটা ঋণাত্মক মাইনাস এক্স, তখন লেস দেন অর ইকুয়াল 1, এটা আরেকটা ঘটনা। তাহলে এই দুইটাই কিন্তু ঘটতে পারে, এই দুইটাই ঘটতে পারে। এক্স ধনাত্মক সেই ক্ষেত্রে প্লাস এক্স লেস দেন অর ইকুয়াল 1, এক্স ঋণাত্মক সেই ক্ষেত্রে মাইনাস এক্স লেস দেন অর ইকুয়াল 1, দুইটা ঘটনাই ঘটতে পারে। তো এক জায়গাতে প্লাস এক্স, এক জায়গাতে মাইনাস এক্স, তো দুইটাকে আমরা যদি একই রকম করতে চাই, দুইটাকে একই রকম যদি করতে চাই, দেখেন মাইনাস এক্সের যেই অংশটা আছে মাইনাস এক্স লেস দেন অর ইকুয়াল 1, উভয় পক্ষকে যদি আমরা -1 দ্বারা গুণ দেই, -1 দ্বারা গুণ দেই, তাহলে এখানে হয়ে যাবে এক্স লেস দেন অর ইকুয়াল, আচ্ছা যখন আমরা মাইনাস এর সংখ্যা দ্বারা গুণ করি, ঋণাত্মক সংখ্যা দ্বারা গুণ বা ভাগ করি তখন চিহ্ন পরিবর্তন হয়, যখন ঋণাত্মক সংখ্যা দ্বারা গুণ বা ভাগ করি তখন অসমতার চিহ্ন পরিবর্তন হয়। তাহলে এক্স গ্রেটার দেন অর ইকুয়াল -1। তাহলে এখন দেখেন একটুখানি সবাই একটু জায়গাটা পরিষ্কার করে ফেলি। তাহলে আলটিমেটলি কি আসলো? তাহলে আলটিমেটলি আসলো যে এক্স গ্রেটার দেন অর ইকুয়াল -1। এখন এই দুইটাকে যদি আপনি একত্র করেন, এই দুইটা তথ্যকে যদি একত্র করেন, এক জায়গাতে বোঝানো হচ্ছে এক্সের মান 1-এর সমান বা কম, আরেক জায়গাতে বোঝানো হচ্ছে এক্সের মান -1-এর সমান বা বেশি। এক জায়গাতে কম, এক জায়গাতে বেশি। এক্সের মান 1-এর সমান বা কম, এক্সের মান -1-এর সমান বা বেশি। তাহলে একবারে যদি লিখি এক্সের মান 1-এর সমান বা কম, 1-এর সমান বা কম, আবার এক্সের মান -1-এর সমান বা বেশি। খেয়াল করেন, এক্সের মান 1-এর সমান বা কম, এক্সের মান -1-এর সমান বা বেশি। এই যে লাইনটা আসলো, হ্যাঁ এই যে লাইনটা আপনারা দেখতেছেন, এক্সের মান -1-এর সমান বা বেশি, +1-এর সমান বা কম একত্রে,
এই পুরাটাকে লেখা যায় এইরকমভাবে যে এক্স মডুলাস লেস দেন অর ইকুয়াল -1 এক্স মডুলাস লেস দেন অর ইকুয়াল 1। তো এই জিনিসটাই আসলে আমরা এই যে এখান থেকে প্রথমেই দেখাইছিলাম যে যেহেতু এক্স স্কোয়ার তাকে আমরা বর্গমূল করতেছি, তো স্কোয়ার এবং রুট দুইটাই একত্রে থাকার কারণে চলকটা তো ঋণাত্মকও হতে পারে ধনাত্মকও হতে পারে। তো একবারে আমি কিভাবে করে প্রকাশ করতে পারি, তখন আমি এক্স মডুলাস দিতে পারি লেস দেন অর ইকুয়াল 1। ওইটা বোঝানোর জন্য এতক্ষণ যাবত কথাবার্তা বলছে, এত জিনিসপত্র। আচ্ছা, আপনারা দেখেন এক্স মডুলাস লেস দেন অর ইকুয়াল 1 মানে কি, আমি একটু পরিষ্কার করে ফেলি তাহলে জিনিসটা হালকা দেখা যায়, তাই না? এক্স এর মান -1 সমান বা বড়, +1 সমান বা ছোট। খেয়াল করেন, এক্স এর মান -1 সমান বা বড়, কি বলতেছি সমান বা বড়, তাহলে -1 সমান বলার কারণে আমি এই থার্ড ব্র্যাকেটটা দিব। এটা দিয়ে কিন্তু শুধু থার্ড ব্র্যাকেটকে বোঝানো হয় না, আশা করি আপনারা সব একটা জিনিস জানেন, সেটা হচ্ছে খোলা ব্যবধি বদ্ধ ব্যবধি, ইন্টারভেল, হ্যাঁ, ওপেন ইন্টারভেল ক্লোজ ইন্টারভেল, খোলা ব্যবধি বদ্ধ ব্যবধি। যখন চলকের মান কোনো একটা সংখ্যার সমান বোঝানো হয় তখন আমরা বদ্ধ ব্যবধি ব্যবহার করি থার্ড ব্র্যাকেট, আর যখন সমান না বোঝানো হয় তখন ফার্স্ট ব্র্যাকেট ব্যবহার হয় অর্থাৎ খোলা ব্যবধি। তাহলে এখানের মধ্যে যেহেতু বলা হচ্ছে এক্স এর মান -1 সমান বা বেশি, এই যে সমান বলছে এই জন্য থার্ড ব্র্যাকেট, এক্স এর মান +1 সমান বা কম, +1 সমান বা কম, এই যে +1 এর সমান বা কম বলছে, এই হচ্ছে আলটিমেট রেজাল্ট। এক্স এর মান -1 সমান বা বেশি, +1 সমান বা কম, এটা যে বোঝানো হলো এটাকে আমরা সংক্ষেপে বুঝতে পারি এরকমভাবে -1, 1 এবং এটাকে বদ্ধ ব্যবধির অন্তর্ভুক্ত, কারণ এখানেও সমান চিহ্ন আছে এই জন্য থার্ড ব্র্যাকেট, এখানেও সমান চিহ্ন আছে এই জন্য থার্ড ব্র্যাকেট। এটা দ্বারা বদ্ধ ব্যবধি বোঝানো হয়। এটা দ্বারা কি অর্থ প্রকাশ করবে, যে চলকের মান -1 সমান হবে এবং আস্তে আস্তে বড় হইতে থাকবে, আস্তে আস্তে বড় হইতে থাকবে, এবং 1 সমান হবে অথবা কম হবে। তাহলে -1 এবং 1, -1 এবং 1 এই দুইটা তো আমার ফলাফলের মধ্যে ঢুকবেই, এবং এদের মধ্যবর্তী যেই সংখ্যাগুলো আছে তারা ফলাফল হবে 0, 1, -1। তাহলে -1ও আমার ফলাফলের মধ্যে ঢুকবে, +1ও আমার ফলাফলের মধ্যে ঢুকবে, এবং তাদের অন্তর্ভুক্ত যেই মানগুলো আছে তারাও আমার ফলাফলের মধ্যে ঢুকবে। এটা দ্বারা এটাই বোঝানো হচ্ছে, আশা করি বিস্তারিতভাবে ক্লিয়ার করতে পারলাম। তাহলে এখানের মধ্যে √ওভার, এই প্রশ্নটা চট্টগ্রাম বোর্ড 2025 সালে আসছে। তো √1 - x² এর ডোমেন কত, সেটা হচ্ছে -1, 1 এবং তাকে থার্ড ব্র্যাকেটের মধ্যে আমরা রাখবো। ঠিক আছে, তাহলে 100 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে গ নাম্বার অপশনটি। এবার আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। 101 নম্বর প্রশ্ন। 101 নম্বর প্রশ্নে কি বলছে, 101 নম্বর প্রশ্নে একটা অন্যয় দেওয়া আছে, এখানের মধ্যে লেখা আছে s = x, y, x a এর ভিতর থেকে আসবে, y ও a এর ভিতর থেকে আসবে, অর্থাৎ x belongs to a, y belongs to a, এবং y = x²। x এর যেই মান তাকে বর্গ করলে ফলাফল যেটা আসবে সেটা y এর সমান হবে। x এর যেই মান তাকে আমি বর্গ করব, ফলাফল যেটা আসবে সেটা y এর মান। এখন এই যে বললো তারা x এর মান a এর ভিতর থেকে আসবে, y এর মান a এর ভিতর থেকে আসবে, এই এটা কোথায়, এই যে দেওয়া আছে a = -1, 0, 1, a এর মান -1, 0, 1, a এর মান -1, 0, 1, আমাদেরকে বলছে ডোমেন কত নির্ণয় করো। তো এখন দেখেন প্রিয় শিক্ষার্থীরা, আমরা যেই কাজটা করব সেটা হচ্ছে x এর মান হিসেবে, দেখেন আমি একটু এখানে যদি লিখি, এই হচ্ছে x এর মান আর এটা হচ্ছে y = x²। আচ্ছা, x এর মান হিসেবে আমি a এর ভিতর থেকে -1 নিলাম, কারণ তারা পারমিশন দিয়ে দিয়েছে আমাকে যে আমি a এর ভিতর থেকে x এর মান হিসেবে আমি এদেরকে ব্যবহার করতে পারবো। তাহলে x এর মান হিসেবে -1 ব্যবহার করব, x এর মান হিসেবে 0 ব্যবহার করব, x এর মান হিসেবে 1 ব্যবহার করব। তাহলে x এর মান -1, আমি এখন -1 কে স্কোয়ার করলে হয় 1, -1 কে স্কোয়ার করলে হয় 1, সেই 1টা হচ্ছে y এর মান। x এর মান 0, তাকে যদি স্কোয়ার করি তাহলে 0 হয়, সেটা y এর মান। x এর মান 1, তাকে যদি স্কোয়ার করি তাহলে 1 হয়, সেটা y এর মান। তাহলে আমরা দেখতেছি -1, 1, 0, 0, 1, 1, এই হচ্ছে অন্যয়টা, এই হচ্ছে অন্যয়। ঠিক আছে, এটা হচ্ছে সেই অন্যয়টা।
এখন আমাদের বলছে ডোমেন কত। ডোমেন হচ্ছে অন্যগুলোর প্রথম উপাদানগুলোকে বলা হয় ডোমেন। এটা প্রথম উপাদান, এটা দ্বিতীয় উপাদান, প্রথম দ্বিতীয়, প্রথম দ্বিতীয়, তাহলে প্রথম উপাদানগুলোকে ডোমেন বলা হয়। তাহলে -1 0 1 এরা হচ্ছে ডোমেন, -1 0 1 এরা হচ্ছে ডোমেন। গ নাম্বার অপশনটা সঠিক উত্তর। 102 নাম্বার প্রশ্ন, এই অন্যটির রেঞ্জ জিজ্ঞাসা করছে। এইমাত্রই আমরা বললাম প্রথম উপাদানকে বলা হয় ডোমেন, দ্বিতীয় উপাদানকে বলা হয় রেঞ্জ। তো সেই হিসেবে দ্বিতীয় উপাদান 4 3 9 8 9, আপনারা সবাই জানেন একই উপাদানের পুনরাবৃত্তি করা যাবে না। তো আমরা দেখতেছি এখানের মধ্যে 9-এর পুনরাবৃত্তি আছে, তো আমরা 9কে বারে বারে বলবো না, একবারই বলবো। তাহলে 4 3 9 8, 4 3 9 8 খ নাম্বার অপশনে রয়েছে, এটি হচ্ছে সঠিক উত্তর। তাহলে 4 3 9 8, 4 3 9 8 খ নাম্বার অপশনে আছে, এটি হচ্ছে সঠিক উত্তর। এবার আসেন পরবর্তী প্রশ্নে চলে যাই। 103 নাম্বার প্রশ্ন, রেঞ্জ জিজ্ঞাসা করছে। আচ্ছা, তো অনেকক্ষণ পরে আমরা রেঞ্জের প্রশ্নতে আসলাম, একটানা ডোমেনের প্রশ্ন সলভ করতে করতে এখন আমরা রেঞ্জের প্রশ্নতে আসলাম। আমাদেরকে রেঞ্জ জিজ্ঞাসা করছে, তাহলে -3 1 1, তো 1 তো ডাবল আছে, একবারই বলবো, আমরা একবারই বলবো। -3 1 1/3 1/5 কোথায় আছে এটা আমরা দেখি। -3 1 1/3 1/5, এটা কিন্তু উত্তর দিয়ে না আবার কেউ, এখানে তো 1 রিপিট করছে না, রিপিট লিখবো না, আমরা একবারই লিখবো। তাহলে -3 1, তারপরে 1/3 1/5, গ নাম্বার অপশনটা হচ্ছে সঠিক উত্তর। এখানের মধ্যে ডোমেন দেওয়া আছে -1 0 1। এবার বলছে x² - 2x এর ইমেজ সেট কোনটি। ইমেজ সেট বলতেই রেঞ্জকে বোঝানো হয়, অর্থাৎ আমি যখন ডোমেন বুঝাই, ডোমেন বসাই, তখন যে ফলাফল বের হয় সেটাই হচ্ছে ইমেজ। আমি যখন চলকের মান হিসেবে কাউকে বসাচ্ছি, বসানোর ফলে যেই রেজাল্ট বের হচ্ছে তাকেই বলা হবে ইমেজ। তাকে কি বলা হবে? ইমেজ। আচ্ছা, তাহলে আমাদেরকে ডোমেন দেওয়া আছে ইমেজ সেট, অর্থাৎ রেঞ্জ জানতে চাচ্ছে এক কথায় বলতে গেলে। তো এখানের মধ্যে যদি আমি এক্স এর মান অর্থাৎ ডোমেন -1 বসাই, তাহলে এখন আমাকে অঙ্কটা করতে হবে এখানের মধ্যে x² - 2x। আচ্ছা, এক্স এর মান যদি -1 বসাই, -1 হলে তাহলে -1 স্কোয়ার -2 ইন্টু -1 কত হয়? 1 মাইনাসে মাইনাসে +2, তাহলে হয় 3। তাহলে -1, 3, এটা একটা। ওকে, এরপরে এক্স এর মান যদি 0 বসাই, একটু মুখে মুখে করি, 0² - 2 ইন্টু 0, তাহলে 0 - 0, তাহলে 0 হয়, তাহলে 0, 0। আচ্ছা, এক্স এর মান যদি 1 বসাই, তাহলে 1 - 2, 1 - 2, তাহলে -1, তাহলে -1। আমি যখন এক্স এর মান 1 বসাইলাম, পুরোটার রেজাল্ট -1 বেরোইছে। তাহলে আমাদেরকে বলছে ইমেজ সেট কোনটি, তাহলে 3 0 -1, 3 0 -1, তাহলে 3 0 -1 কোথায়? এই যে 3 0 -1, প্রথমে 3 বেরোয়েছে, তারপরে 0, তারপরে -1, তাহলে 3 0 -1 খ নাম্বার অপশনটা হচ্ছে সঠিক উত্তর। এখানে একটা জিনিস খেয়াল করে দেখেন, 3 0 -1, আবার এখানে কিন্তু এটাই দেওয়া আছে -1 0 3, কোনটাকে আপনি এখানে বাছাই করবেন? ঘটনা হচ্ছে আমি যখন ডোমেন প্রথমে -1 দেওয়া, -1 যখন বসিয়েছি তখন আমি 3 পেয়েছি, 0 যখন বসিয়েছি তখন আমি 0 পেয়েছি, 1 যখন বসিয়েছি তখন আমি -1 বসিয়েছি। তাহলে এই সিরিয়ালটা যদি মেনটেন করি, 3 0 -1, এই সিরিয়ালটা মেনটেন করলে কিন্তু এইটা আসে, কিন্তু তারা এখানে উল্টাইয়া দিছে। তাহলে আমরা এটাকে গ্রহণ করব না, আমরা গ্রহণ করব ওইটা কি, 3 0 -1। তাহলে 104 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে খ নাম্বার অপশনটা। এবার 105 নম্বর প্রশ্নে আমরা যাব। 105 নম্বর প্রশ্নে বলা হয়েছে g of x equal to 2x plus 1, x এর মান -1 এর সমান বা বড়, 2 এর সমান বা ছোট। g ফাংশনের রেঞ্জ কত? g ফাংশনের রেঞ্জ, তো রেঞ্জ মানেই হচ্ছে আমি যখন ডোমেনের মান বসাবো, ফলাফল যেটা বের হবে সেটাই হচ্ছে রেঞ্জ। তো এই ক্ষেত্রে আমরা খুব সহজে অঙ্কটা সমাধান করতে চাই, কীভাবে করে করব? এখানে ডোমেনের মানের একটা সীমাবদ্ধতা দেওয়া হয়েছে না, দেখেন ডোমেনের মানের একটা সীমাবদ্ধতা আছে না। এখানে বলা হয়েছে এক্স এর মান -1 এর সমান বা বেশি এবং +2 এর সমান বা কম, এর মধ্যে কিন্তু অসংখ্য মান আছে প্রিয় শিক্ষার্থীরা, অসংখ্য মান আছে। আপনি যদি সংখ্যা রেখার মধ্যে চিন্তা করেন 0 1 2 -1, দেখেন
-1 সমান বা বড় এবং +2 এর সমান বা ছোট। এই যে অংশটুকু আপনারা কেউ ভাইবেন না যে -1, 0, 1, 2 মাত্র এই 4টা সংখ্যাকে বুঝাইছেন, না, অসংখ্য অগণিত সংখ্যা আছে। এই -1 থেকে +2 এর ভিতরে অসংখ্য সংখ্যা আছে। -1, -0.9, -0.8, -0.7, তারপরে 0.1, 0.2, 0.3, 1.1, 1.2, 1.3, 1.5, অসংখ্য সংখ্যা আছে এদের মাঝখানে। ঠিক আছে? তো আমরা যেই কাজটা করব, ডোমেন হিসেবে একটা মান বসাবো, রেজাল্ট যেটা পাবো তাকে বলা হয় রেঞ্জ। তাকে কি বলা হবে? রেঞ্জ। আমরা করব কি, সবচেয়ে ছোট মানটা ডোমেনের মধ্যে থাকা সবচেয়ে ছোট মানটা বসাবো, দেখব রেজাল্ট কত আসে। ডোমেনের মধ্যে থাকা সবচেয়ে বড় মানটা বসাবো, দেখব রেজাল্ট কত আসে। যে রেজাল্টগুলো আসবে আমি বলবো রেঞ্জ হচ্ছে এদের মধ্যে অবস্থান করতেছে। আমি আবারও বলতেছি, ডোমেনের মধ্যে যারা যারা আছে তাদের মধ্যে সবচেয়ে ছোট মানটাকে আমি বসাবো, বসানোর ফলে যেই রেজাল্ট আসবে তাকে আমি নিব। সবচেয়ে বড় মানটা বসাবো, বসানোর ফলে যেই রেজাল্ট আসবে তাকেও আমি নিব। এবার আমি বলবো যে রেঞ্জ এর মান এত থেকে এতর মধ্যে হবে, রেঞ্জের মান এত থেকে এতর মধ্যে হবে। যেমন দেখেন, আমরা যদি এখানে একটা কাজ করি, জি অফ এক্স ইকুয়াল টু 2x + 1, তো এক্সের মান হিসেবে আমি যদি -1 বসাই, -1, হ্যাঁ, এক্সের মান হিসেবে -1 মানে ছোটোটা বসাইলাম, ছোটোটা, তাহলে কত হবে? 2 × -1 + 1, তাহলে -2 + 1, তাহলে হবে -1। তাহলে রেঞ্জ কত বেরোইছে? -1 বেরোইছে। যখন আমি সবচেয়ে ছোট মানটা বসাইলাম, রেজাল্ট বেরোইছে -1, আমি এটা মনে রাখবো। এবার আবার আমি করবো কি, সবচেয়ে বড় মানটা বসাবো, 2, সবচেয়ে বড় মানটা 2, তাহলে 2 যদি বসাই, 2 × 2 = 4, 1 যোগ করলে 5, তাহলে সবচেয়ে বড় মানটা যখন আমি বসাইলাম তখন বেরোইছে 5। তাহলে সবচেয়ে ছোট ডোমেনটা বসানোর ফলে রেজাল্ট -1, সবচেয়ে বড় ডোমেনটা বসানোর ফলে রেজাল্ট 5। তাহলে একটু চিন্তা করেন, -1 এবং 2 এর ভিতরে যারা আছে তাদেরকে যদি আমি বসাই, তাহলে ফলাফল কি? -1 এবং 5 এর ভিতরের কোনো একটা সংখ্যা আসবে না? কোনোভাবে কি এদেরকে ক্রস করার কোনো সুযোগ আছে? আর এদেরকে ক্রস করতে পারবে? বলেন, -1 এবং 5 এদেরকে কি কোনোভাবে ক্রস করা সম্ভব? মানে এদেরকে পার হইতে পারবে, অতিক্রম করতে পারবে? সবচেয়ে ছোট মানটা বসাইছি, ফলাফল এটা বেরোইছে। সবচেয়ে বড় মানটা বসাইছি, ফলাফল এটা বেরোইছে। তাহলে এদের ভিতরে যারা আছে তাদেরকে যখন আমি বসাবো, ফলাফল যেটা বেরোবে সেটা অবশ্যই এই দুইটা সংখ্যার ভিতরের কোনো একটা সংখ্যা বেরোবে না? এই দুইটা সংখ্যার ভিতরে কোনো একটা সংখ্যা বেরোবে। এখানে সমান চিহ্ন দেওয়া ছিল, তো আমরা এখানের মধ্যে এই থার্ড ব্র্যাকেট ব্যবহার করব। ইতিমধ্যে আপনারা এটা জানছেন, অর্থাৎ বদ্ধ ব্যবধি। কি ব্যবধি? বদ্ধ ব্যবধি। অর্থাৎ এটা দ্বারা বোঝানো হচ্ছে যে রেঞ্জ -1 এর সমান বা বড়, +5 এর সমান বা ছোট। রেঞ্জ -1 এর সমান বা বড়, +5 এর সমান বা ছোট। তো এখানে তারা বলতেছে যে আমরা রেঞ্জটাকে ওয়াই দ্বারা প্রকাশ করতেছি, রেঞ্জটাকে ওয়াই দ্বারা প্রকাশ করতেছি। ডোমেন হচ্ছে এক্স আর রেঞ্জ হচ্ছে ওয়াই। এই যে এক্স, ওয়াই যখন আমরা লিখি, ডোমেন এবং রেঞ্জ, তাহলে রেঞ্জটাকে ওয়াই দ্বারা প্রকাশ করা হচ্ছে। তো এই যে রেঞ্জ ওয়াই এর মান হবে -1 এর সমান বা বড় এবং +5 এর সমান বা ছোট। ওয়াই এর মান মানে রেঞ্জের মান -1 এর সমান বা বড়, +5 এর সমান বা ছোট। তাহলে -1 এর সমান বা বড়, +5 এর সমান বা ছোট, ঘ নাম্বার অপশনটা হচ্ছে সঠিক উত্তর। এখানে অনেক বেশি ব্যাখ্যা দিলাম কেন? কারণ পরেরগুলো একই রকমের প্রশ্ন। একটা ফাংশন দেওয়া, ডোমেন দেওয়া, রেঞ্জ কত, ওকে ফাইন, আমরা রেঞ্জটাকে ওয়াই ধরতেছি। এখন এই ওয়াইয়ের মানটা কেমন আসবে? আমরা সবচেয়ে ছোট মানটা বসাবো, সবচেয়ে ছোট মানটা বসাবো। যদি 0 বসাই, এই দেখেন 0 থেকে 0-র সমান বা বড় এবং +2 এর সমান বা ছোট, এটা হচ্ছে ডোমেন। তাহলে ছোট মানটা আপনি বসান, 0 বসান, 3 × 0 তাহলে 0, 0 + 1 তাহলে 1, তাহলে 1 আসে। সবচেয়ে ছোট মানটা বসাইলে 1 আসে। এখানে সমান চিহ্ন আছে, এই জন্য আমরা থার্ড ব্র্যাকেটটা দিলাম। এবার বড় মানটা বসান, 2 বসান, 3 × 2 = 6, 6 আর 1 যোগ করলে 7। এখানে সমান চিহ্ন দেওয়া আছে, তো থার্ড ব্র্যাকেট ব্যবহার করেন। তার মানে রেঞ্জের মান হবে 1 এর সমান বা বড়
এবং 7 এর সমান বা ছোট। 1 এর এই যে রেঞ্জের মান হবে 1 এর সমান বা বড়, 7 এর সমান বা ছোট। তাহলে কোথায় আছে এটা? 1 এর সমান বা বড়, 7 এর সমান বা ছোট, ঘ নাম্বার অপশনে আছে। এটি হচ্ছে সঠিক উত্তর। তো 107 নম্বর প্রশ্নটাও আগের প্রশ্নটার মতোই। এখানের মধ্যে আমরা দেখতে পাচ্ছি f(x = 4x - 1) তো ডোমেন দেওয়া আছে, বলছে রেঞ্জ কত। তো আমরা যেই কাজটা করব, আমরা ডোমেনগুলোর মধ্যে সবচেয়ে ছোট যেই মানটা সেটা বসাই চেক করব। যদি 0 বসাই তাহলে 4 0 0 0 থেকে 1 বিয়োগ করলে -1 হবে, -1। যেহেতু এখানে সমান চিহ্ন দেওয়া আছে আমরা থার্ড ব্র্যাকেট ব্যবহার করব। এবার সবচেয়ে বড় মানটা ব্যবহার করব ডোমেনের মধ্যে থাকা। 3 যদি ব্যবহার করি তাহলে 3 4 12, 12 থেকে 1 বিয়োগ করলে 11 হয়। তাহলে আমরা এখানেতে 11 লিখব। যেহেতু এখানে সমান চিহ্ন দিছে আমরা থার্ড ব্র্যাকেট দিলাম। আচ্ছা, তো আমরা দেখতেছি যে আমরা যদি রেঞ্জকে y বলি তাহলে y এর মান -1 এর সমান বা বেশি, +1 এর সমান +11 এর সমান বা কম হবে। রেঞ্জ -1 এর সমান বা বেশি এবং 11 এর সমান বা কম হবে। তাহলে এখানে কোনটা আছে? এটা y এর মান -1 এর সমান বা বড় এবং +11 এর সমান বা ছোট। ইয়েস, তাহলে ঘ নাম্বার অপশনটা হচ্ছে সঠিক উত্তর। এবার পরবর্তী প্রশ্নে তাকাই। পরবর্তী প্রশ্নে বলছে, একটু আগে আপনারা এরকম একটা অঙ্ক করছেন, a = -2 -1 0 1 2, s = x, y, x belongs to a, y belongs to a, y = x²। এই অন্বয়ের রেঞ্জ কত? রেঞ্জ। তো আমাদেরকে আগে অন্যয়টা বের করা দরকার। আমরা আগে একটা ছক তৈরি করি। একটা ছক তৈরি করে আমরা এখানে লিখব এটা হচ্ছে x আর এটা হচ্ছে y = x²। তারপরে x এর মান হিসেবে -2 বসাবো। এই যে -2, -1 0 1 এবং এরপরে 2। এবার চলেন বসাই। -2 যদি বসাই, -2 কে স্কোয়ার করলে 4 হবে, -1 বসাইলে 1 হবে, 0 বসাইলে 0, 1 বসাইলে 1, 2 বসাইলে 4। তাহলে একটু জোড়া তৈরি করি। -2, 4, -1, 1, 0, 0, 1, 1 এবং 2, 4। এখন সবাই কি শর্ত মানছে? এখানে বলা আছে এক্সও এ এর ভিতর থেকে আসতে হবে, ওয়াইকেও এ এর ভিতর থেকে আসতে হবে। এটা এক্স এর মান, এটা ওয়াই এর মান, এক্স এর মান ওয়াই এর মান। খেয়াল করে দেখেন, এক্স এর মান -2 এ এর মধ্যে আছে, কিন্তু ওয়াই এর মান 4 এ এর মধ্যে আছে নাই, তাহলে এটা ভুল। -1 1 দুইটাই এখানে আছে, 0 0 আছে, 1 1 আছে, 2, 4 আচ্ছা 2 তো আছে কিন্তু 4 কি আছে? নাই, তাহলে এটাও বাদ। তাহলে যারা আছে তারা সঠিক। এখন এদের ভিতর থেকে আমাদেরকে বলছে রেঞ্জ কত। রেঞ্জ কোনটা? দ্বিতীয় উপাদান। তাহলে 1 0 1 মানে 1, 0 1, 0, এই যে 1, 0। তাহলে ঘ নাম্বার অপশনটা হচ্ছে সঠিক উত্তর। 109 নাম্বার প্রশ্ন আমাদেরকে বলল এই ফাংশনটির বিপরীত ফাংশন নিচের কোনটি? আমরা করব কি, 4x + 5 ডিভাইডেড বাই 3x - 7 = y ধরব। একদম সহজে তাড়াতাড়ি করে ফেলবো। এবার আর গুণন যদি আমরা করি তাহলে 3xy - 7y = 4x + 5। এক্সগুলোকে একপাশে রাখবো, 5 + 7y। এবার দেখেন 3 এখান থেকে আমরা এক্স কমন নিতে পারি, তাহলে কি থাকবে? 3y - 4 = 5 + 7y। তাহলে x মানে হলো 5 + 7y ডিভাইডেড বাই 3y - 4। বিপরীত ফাংশন এখানে দেওয়া আছে f(x), তাহলে বিপরীত ফাংশন f ইনভার্স x। এটা হচ্ছে মূল ফাংশন, বিপরীত ফাংশন কোনটা? f ইনভার্স x। তাহলে জাস্ট এখানে y এর জায়গাতে x বসবে, y এর জায়গাতে x বসবে। এই হচ্ছে বিপরীত ফাংশনটা। মুখে মুখে কথা বলছি, সময় লাগছে, কিন্তু আপনি যখন নিজে নিজে করবেন তখন তো আপনার এই লাইনটা তো বাড়তি লেখার দরকার নাই। আপনি ভাববেন 3y - 4 এটা গুণ, ওই সাইডে গেলে ভাগ হবে, তাহলে এটা এই সাইডে এসে ভাগ হয়ে গেল। তাহলে এই লাইনটা আপনার আর বাড়তি লিখতে হবে না, এই লাইনটা আপনার আর বাড়তি লিখতে হবে না। আমি আশা করি বুঝাইতে পারতেছি। আপনি যখন নিজে নিজে করতে যাবেন, আপনি যখন দেখবেনই যে এটা এখানে গুণাকারে আসতেছে, এটা ওই সাইডে গেলে তখন ডাইরেক্ট লিখে ফেললেন, লাইনটাও কম লাগলো। তাহলে কত হবে? -4, তাই না? এই হচ্ছে বিষয়। তাহলে বিপরীত ফাংশন 5 + 7x ডিভাইডেড বাই 3x - 4। তাহলে আমরা এখানে কোথায় দেখতেছি 5 + 7x ডিভাইডেড বাই 3x - 4, খ নাম্বার অপশনে রয়েছে।
তাহলে খ নাম্বার অপশনটা হচ্ছে সঠিক উত্তর। 110 নাম্বার প্রশ্ন। এখন একটু এক নাগারে একটু কথা বলি। 110এও বলছে এক এক ফাংশন, 111তেও এক এক ফাংশন, 112তেও এক এক ফাংশন। তাহলে একবারে যেন আমরা অঙ্কটা করে ফেলতে পারি সেই হিসেবে একটু কথা বলি। এক এক ফাংশন, তিনটা জিনিস যদি আমরা অঙ্কের মধ্যে দেখতে পাই তাহলে ওই জিনিসগুলো আর এক এক ফাংশন হবে না। যদি ফাংশনের মধ্যে তিনটা জিনিস আমরা দেখতে পাই তাহলে তারা আর এক এক ফাংশন হবে না। তাহলে ওই তিনটা জিনিস জেনে গেলেই তো হইল। আমি গেলে অঙ্কের মধ্যে তাকাবো ওই তিনটা জিনিসের কোনোটা কি আছে, থাকলে এটা এক এক ফাংশন না, আর না থাকলে এটা এক এক ফাংশন। তিনটা জিনিস, এই তিনটা জিনিসের কোনো একটা জিনিস যদি আমার ওই ফাংশনটার মধ্যে থাকে তাহলে সেটা এক এক ফাংশন হবে না। আর যদি এই তিনটার কোনোটাই না থাকে তাহলে ওটা এক এক ফাংশন। ওই তিনটা জিনিস কি? সেটা হচ্ছে ফাংশনের মধ্যে চলকের সূচক জোড় সংখ্যা, চলকের সূচক জোড় সংখ্যা কিনা আমরা এটা চেক করব। চলকের সূচক মানে পাওয়ার জোড় সংখ্যা কিনা আমরা এটা চেক করব। যদি হয় তাহলে এক এক ফাংশন না। কোনো ফাংশনে চলকের পাওয়ার যদি জোড় সংখ্যা থাকে 2, 4, 6, 8 জোড় সংখ্যা, চলকের পাওয়ার জোড় সংখ্যা থাকলে ওই ফাংশনটা আর এক এক ফাংশন হবে না। দ্বিতীয় যেই বৈশিষ্ট্যটা সেটা হচ্ছে চলকটা মডুলাসের ভিতরে আছে কিনা। যদি চলকটা মডুলাসের ভিতরে থাকে তাহলে ওই ফাংশনটা এক এক ফাংশন হবে না। 3 নম্বর যেই বৈশিষ্ট্য সেটা হচ্ছে ত্রিকোণমিতিক অনুপাত। হ্যাঁ, ত্রিকোণমিতিক অনুপাত, ত্রিকোণমিতিক অনুপাতের সাথে চলকটা আছে কিনা, ত্রিকোণমিতিক অনুপাতের সাথে চলকটা আছে কিনা। যদি ত্রিকোণমিতিক অনুপাতের সাথে চলকটা থাকে তাহলে সেই ফাংশনটা আর এক এক ফাংশন হবে না। তাহলে তিনটা জিনিস, চলকের পাওয়ার জোড় সংখ্যা থাকলে এক এক ফাংশন না, চলকটা মডুলাসের মধ্যে থাকলে এক এক ফাংশন না, চলকটা ত্রিকোণমিতিক অনুপাতের সাথে থাকলে সেটা আর এক এক ফাংশন না। তাহলে এবার আসেন, তাহলে এই তিনটা জিনিস শুধু আমি মিলাবো, মিলে গেলে এক এক ফাংশন হবে না, না মিললেই এক এক ফাংশন হবে। তাহলে এখানের মধ্যে 110 নম্বর প্রশ্ন বলছে নিচের কোনটি এক এক ফাংশন। তো দেখেন এখানে x+4 হোল স্কোয়ার, তাহলে এই যে স্কোয়ারটা দেওয়া আমি যেটাকে ভেঙে লিখি স্কোয়ার তো এই এক্সের উপরে চলে আসবে, তার মানে চলকের পাওয়ারটা জোড় সংখ্যা হবে, চলকের পাওয়ারটা জোড় সংখ্যা হবে। তাহলে যেহেতু চলকের পাওয়ারটা জোড় সংখ্যা হবে তার মানে এই ফাংশনটা এক এক ফাংশন না। এখানে চলকটা মডুলাসের ভিতরে আছে এক এক ফাংশন না, চলকটা মডুলাসের ভিতরে আছে এক এক ফাংশন না। এখানে তো দেখেন ওই তিনটা বৈশিষ্ট্যের কোনোটা কিন্তু এখানে মিলে নাই, তাহলে এটা হচ্ছে এক এক ফাংশন। ওই তিনটা বৈশিষ্ট্যের কোনোটা যদি মিলে যায় তাহলে এক এক ফাংশন না, আর ওই তিনটা বৈশিষ্ট্যের কোনোটাই যদি না থাকে তাহলে এক এক ফাংশন। তাহলে এখানে দেখেন ওই তিনটা বৈশিষ্ট্যের কোনোটাই কিন্তু এখানে আমাদের নাই, না এখানে পাওয়ার জোর, না এই যে চলকটা কিন্তু এক্স, এই এক্সটা কি এক্সের পাওয়ার কি জোর বলা নাই, তারপর এটা মডুলাসের মধ্যে নাই, তারপর হচ্ছে কি এটা ত্রিকোণমিতিক অনুপাতের সাথে নাই। ওকে, তাহলে আমরা সেই ক্ষেত্রে বলতে পারি এটা হচ্ছে এক এক ফাংশন, এটাই হচ্ছে এক এক ফাংশন। ওই তিনটা বৈশিষ্ট্যের সাথে মিলছে এই জন্য তারা এক এক ফাংশন হয় নাই, এটা ওই তিনটা বৈশিষ্ট্যের কারোর সাথে মিলে নাই, এটা এক এক ফাংশন। পরেরটাও বলছে এক এক ফাংশন, কোনটা হবে? চলকের পাওয়ার জোর, চলকের পাওয়ার জোর, চলকটা মডুলাসের মধ্যে, এরা কেউই এক এক ফাংশন না। এখানে আমাদের দেখেন চলকটা পাওয়ার জোড় সংখ্যা না, এই যে এক্সের পাওয়ার 1, তাহলে জোড় সংখ্যা না, মডুলাসের মধ্যে নাই, ত্রিকোণমিতিক অনুপাতের সাথে নাই, তাহলে এটাই হচ্ছে এক এক ফাংশন। এরপরেরটা কোনটি এক এক ফাংশন? চলকটার পাওয়ার জোর, চলকের পাওয়ার জোর, চলকের পাওয়ার জোর। এখানে দেখেন এক্সের পাওয়ার 1, তার মানে চলকটা পাওয়ার বিজোড়, অর্থাৎ ওই তিনটা বৈশিষ্ট্যের মিলে নাই, তাহলে ক নম্বর অপশনটা হচ্ছে সঠিক উত্তর। আশা করি আপনারা খুব সহজেই বুঝতে পারছেন। এমসিকিউর জন্য আমরা এই জিনিসটা মনে রাখতে পারলেই ও হয়ে যাবে। সৃজনশীলের জন্য তো এক এক ফাংশন বলে তখন আমরা আরও আর কি ব্যাখ্যা দিব, আরও ভেঙে ভেঙে কথাবার্তা বলবো, এখন সংক্ষেপে করতে পারি। তো আজকের এই পর্বে আমরা অনেকগুলো এমসিকিউ আজকের এই একটি পর্বের মধ্যে আমরা সমাধান করেছি।